মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে। মুমিন আপনি বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি কি গতদিন যুক্ত হয়েছিলেন? গতদিন বলতে? গতদিন যুক্ত হয়ে আপনি মানে ভিডিও ছাড়ছিলেন না? না, না, আপনার সাথে যুক্ত। হ্যাঁ, হ্যাঁ, গতদিন তো আপনি যুক্ত হয়ে ভিডিও ছেড়ে দিছিলেন। আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি কি চিনি না ভাই? কোন বিষয়ে? গতদিন যুক্ত হয়েছিলেন যেই বিষয় হোক, গতদিন যুক্ত হয়েছিলেন নাকি হন নাই সেটা বলেন। না, না, আপনার সাথে হয়নি। মিথ্যা কথা বলেন কেন? আল্লাহর কসম করে বলেন কতদিন যুক্ত হন নাই। বলেন, বলেন। না, আপনার সাথে কথা হয়েছে অনেক আগে ওই। আপনি আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম, নবীর কসম আমি কতদিন যুক্ত হইনি। এটা বলেন, অসুবিধা কি? না যুক্ত না হলে তো বলতেই পারেন, অসুবিধা কি? আমি তো মুমিন না, তো আপনাকে আর কসম দিয়ে আর কি করবো? তাহলে মুমিন না হলে তো আরো ইজি, আরো তো সহজ। আপনি বলেন যে আল্লাহর কসম, নবীর কসম। তাহলে আল্লাহ নবী ২ টাই মরে যাবে। অসুবিধা কি আপনার? আপনি তো মুমিন না, তাহলে আপনার অসুবিধা কি? বলেন, বলেন। প্রশ্নটা কি বলবো? ভাই আপনি আগে বলেন আল্লাহর কসম, নবীর কসম আমি কতদিন যুক্ত হই নাই। এটা বলেন। আপনার গলা শুনে তো আমি চিনছি তো। আপনি কি চিনি না ভাই? আমি কি ঘাস খাই নাকি? না, না, আপনার সাথে ২ সপ্তাহ আগে যুক্ত হয়েছিলাম, দুই আচ্ছা সপ্তাহ তাহলে আপনি বলেন যে আল্লাহর কসম, নবীর কসম আমি কতদিন যুক্ত হই নাই। এটা বলেন। অসুবিধা কি? আপনি আল্লাহর কসম, নবীর কসম বলতে বলতে সমস্যা কোথায়? আপনি যদি মুমিন না হন তাহলে তো আরো সহজ বিষয়টা। ওরা মরুক গা। আল্লাহ নবী মরুক গা, তাতে অসুবিধা কি আপনার? বলেন, বলেন। আল্লাহর কসম, নবীর কসম বলেন। ভাই আপনি তো কতদিন যুক্ত হয়ে ভিডিও ছেড়ে দিছিলেন আমার লাইভে। মিথ্যা কথা বলেন কেন? মুমিন ভাই দুই বলেন, বলেন। সপ্তাহ আগ- ২ সপ্তাহ আগে আপনার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা তাইলে আপনি বলেন যে আপনি কতদিন আমার সাথে যুক্ত হন নাই? কতদিন? গত যে লাইভটা করছি সেটাতে যুক্ত হন নাই। আল্লাহ এবং নবীর কসম এটা বলেন, তারপর আপনি অন্য কথা শুরু করি আমরা। বলেন অসুবিধা কি? আমি তো মুমিন না, তো মুমিন না কসম হইলে দিয়ে লাভ নেই। মুমিন না হইলে তো আপনার জন্য আরো সহজ বিষয়টা। আল্লাহ নবীর কসম কাটলেই বা আপনার কি আইলো গেলো? অসুবিধা কি আপনার আল্লাহ নবীর কসম কাটতে? বলেন। আর কতদিন যুক্ত হই নাই? আল্লাহ নবীর কসম কতদিন যুক্ত হইনি বলেন? তো এটা বলাই লাগবে নাকি? হ্যাঁ, এটা তো আপনার কণ্ঠস্বর মনে হইতেছে আমার কাছে যে কতদিন আপনি ঢুইকা আমার এখানে পর্নো ভিডিও ছেড়ে দিছিলেন। এটা আমার কাছে মনে হচ্ছে। এখন আপনার একটু সিওর হয়ে নেই। আপনি বলেন। সি সি, না, না, এগুলো ইয়া করতে। এইজন্যই তা তো ঠিক জিজ্ঞেস আছে, আল্লাহর কসম, নবীর কসম দিলাম, ঠিক আছে। কতদিন আপনার সঙ্গে আমি যুক্ত হয় নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে এবার বলেন। তো ওই একটা প্রশ্ন আপনার কাছে ছিল, সেটা হচ্ছে যে ওই গুগলে যে সার্চ করলে, হ্যাঁ, মানে এটা কেন দেখায় যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব কে? এটা যদি সার্চ করা যায় তাহলে উপরে যে নবী মোহাম্মদের কথাটা লেখা থাকে, এটার কারণটা কি? Google জিনিসটা কি সেটা আগে একটু বলেন। Google কি জিনিস? কি করে? ওর কাজ কি? কাজ, কোনো কিছু সন্ধান বা অনুসন্ধান করা হয় কোনো বিষয়। মানে Google জিনিসটা কি এটা কি আপনি জানেন নাকি জানেন না? আগে এটা বলেন। না, একটু যদি বলতেন। আচ্ছা Google জিনিসটা হচ্ছে Google হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমরা যে google.com এ ঢুকি সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। Google একটা বড় হুম, কোম্পানি। ওদের অনেকগুলা জিনিস আছে, অনেক প্রোডাক্ট আছে। তার ভিতরে একটা হচ্ছে Google এর সার্চ ইঞ্জিন। সেটা দিয়ে তারা সার্চ করে, করে খুঁজে বাইর করে কোন ওয়েবসাইটে কি লেখা আছে, সেটা ইন্টারনেটে কোন জায়গায় কি লেখা আছে সেগুলো আপনাকে খুঁজে এনে আপনার সামনে উপস্থাপন করে। এটাকে বলে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এবং আপনি যদি একটা ওয়েবসাইটে লেখেন, আসিফ মহিউদ্দিন মহাবিশ্বের সবচাইতে ভালো মানুষ। এটা যদি আপনি লেখেন এবং সেটাকে যদি আপনি ঠিকভাবে সার্চ ইঞ্জিনে ঢুকাইতে পারেন এবং সেই লিঙ্কে যদি অনেক মানুষ একসাথে চাপ দেয়, তখন আপনি পরবর্তী সময়ে আপনি যদি একজন মুসলিম হন এবং আপনি যদি বাংলাদেশে বা ভারতে বসবাস করেন, সেই অঞ্চলের মানুষ যদি বেশি, বেশি ওই লিঙ্কটাতে ক্লিক করে, তাহলে আপনার কাছেও আপনি যখন সার্চ করবেন তখন আপনার কাছেও সেই একই জিনিস আসবে যে আসিফ মহিউদ্দিন সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ঠিক আছে? এইটা Google এটা এনালাইসিস করে ওই অঞ্চলে, ওই এলাকায় আপনার মানে বয়স কত, আপনার লিঙ্গ কি, আপনার আপনি কোন ভাষায় কথা বলেন, এগুলার সাথে আপনার এলাকায়, আপনার কাছাকাছি লেভেলের যে সমস্ত জি। মানুষ আছে, তাদের সাথে মিলাবে। মিলায়ে দেখবে যে আপনি কোন লিঙ্কে ক্লিক করেন বেশি, বেশি। তারা আপনার মতো যারা আছে সেই অঞ্চলের মানুষ, তারা কোন লিঙ্কে ক্লিক করছে এবং আপনি কোন লিঙ্কে ক্লিক করতে পারেন, এটার একটা আইডিয়া সে করবে। আইডিয়া কইরা জি। আপনাকে সেই রকমের একটা জিনিস আপনাকে দেখাবে Google সার্চ ইঞ্জিন। তার কাজ তো হচ্ছে এটা। তার মেকানিজম হচ্ছে এইটা। তাহলে কি এটা কি কান্ট্রি ভেদে কি আলাদা হবে, মানে অন্য কান্ট্রি থেকে যদি এটা হ্যাঁ, কান্ট্রি ইয়া ভেদে করা হয়? আলাদা মানে মানুষ ভেদে আলাদা হবে। মানুষের লিঙ্গ ভেদে আলাদা হবে। যদি যদি কিন্তু যদি মনে করেন ১০০ কোটি মানুষ যদি সারাদিন বইসা, বইসা ওই লিঙ্কে ক্লিক করে তখন সেটা সব মানুষের ক্ষেত্রেই সেটা
হয়ে যেতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে সেটা সব মানুষের ক্ষেত্রে হয়ে যায়। যেমন ধরেন সানি লিওনি লিখে সার্চ করলে সবাই পৃথিবীর সব বেশিরভাগ বেটা মানুষ এটা খুঁজে। সুতরাং সবচাইতে শ্রেষ্ঠ পর্ন স্টার কে, সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী কে, এটা লিখলে আপনার সানি লিওনের নাম আসা বা মিয়া খলিফার নাম আসা খুবই স্বাভাবিক। গুগল কোনো অথরিটি না। যে কে ভালো মানুষ, কে খারাপ মানুষ সেটার কোনো অথরিটি গুগল না। গুগল শুধুমাত্র জি, জি, গুগল শুধুমাত্র আপনার আশেপাশের মানুষ, আপনার মানে এলাকার মানুষ বা আপনার ভাষাভাষীর মানুষ বা আপনার বয়স এনালাইসিস করে দেখবে যে আপনার ক্ষেত্রে কোন রেজাল্টটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। এটা দেখে আপনার কাছে সেই রেজাল্টটা আইনা আপনার কাছে দিবে। আপনি যদি কয়েকদিন সংশয়.com এর লিংক বেশি, বেশি ঘাটাঘাটি করেন, গুগল এটা দেখবে, জি, গুগল এটা এনালাইসিস করবে এবং কয়েকদিন পরে আপনি যখন লিখবেন মোহাম্মদ কি শ্রেষ্ঠ মানুষ ছিল, তখন আমার একটা লেখা আপনার গুগল এটা এনালাইসিস করে আমার লেখাটা আপনার যখন মোহাম্মদ লিখে সার্চ করবেন তখন উপরের দিকে দেখবেন আমার একটা লেখা। সেটা আপনি দেখতে পাবেন। এই জি, এনালাইসিসটা গুগল করে। গুগলের একটা অ্যালগরিদম আছে। সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে গুগল এই জিনিসগুলো এনালাইসিস করে। গুগল কোনো অথরিটি না। ইসলামের অথরিটি হচ্ছে মানে কোরআন এবং হাদিস। নাকি ভাই? জি, জি, এখন ইসলামের অথরিটি যদি কোরআন এবং হাদিস হয়, তাহলে কোরআন এবং হাদিসে লেখা আছে নবী মুহাম্মদ একজন শিশুকামী ছিল। নবী মোহাম্মদ কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে ভোগ করত। এগুলা লেখা আছে। এখন এগুলা লেখা থাকার পরেও যদি গুগল এটা বলে, গুগল তো এটার অথরিটি না। আমাদের তো দেখতে হবে কোরআন হাদিসে কি লেখা আছে। কোরআন হাদিসে তো লেখা আছে যে মোহাম্মদ কাফের মাইরা গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুইলা আনতো এবং ভোগ করত। এটা তো কোনো অবস্থাতেই একটা ভালো মানুষের কাজ হইতে পারে না, তাই না? জি, জি, এগুলো আমি পড়ছি মোটামুটি। ওই বানু কুরাইজার ঘটনাগুলো, এগুলো পড়ে মোটামুটি। তাহলে গুগলে কি সার্চ ইঞ্জিনে কি আসলো সেটা দেখে লাভ কি? আমাদের তো দেখতে হবে ইসলামের অথরিটি হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিসে লেখা আছে এগুলা, এটাই আমাদের মানতে হবে। তো ওই উইকিপিডিয়ার যে বিষয়টা, এটা মানে এখান থেকে কি কোনো অথেন্টিক কোনো তথ্য পাওয়া যায়? মানে উইকিপিডিয়া যেটা, যদি এখান থেকে? উইকিপিডিয়াতে রেফারেন্স প্রাইমারি সোর্স দেয়া থাকে তাহলে সেটা অথেন্টিক হবে। যদি প্রাইমারি সোর্স না দেয়া থাকে তাহলে অথেন্টিক হবে না। প্রাইমারি সোর্স তো মানে ঠিক, হচ্ছে কোরআন হাদিস। ইসলামের জি, জি। আ মানে এই উইকিপিডিয়ার এটা কি মানে চেঞ্জ করা যায়? মানে কোনো গোষ্ঠী যদি চিন্তা করে যে আমার তথ্যগুলো আমি গোপন করব, তাহলে সেক্ষেত্রে? হ্যাঁ, চেঞ্জ করতে পারে। যে কেউ চেঞ্জ করতে পারে। কিন্তু উইকিপিডিয়াতে যদি আপনি পড়েন কিছু তাহলে দেখতে হবে যে সেটার প্রাইমারি সোর্সটা দেয়া আছে কিনা। প্রাইমারি সোর্স ছাড়া কোন তথ্যই গ্রহণযোগ্য হবে না। হুম। তো আর কি ঠিক কিছু আছে, জানার আছে? বুঝতে পারলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানাই। ভালো থাকবেন। আ বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। তাহলে পিপিপি আপনাকে যুক্ত করা হয়েছে। পিপিপি আপনি বলেন তাহলে। পিপিপি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন। হ্যাঁ, বলেন। তো জি আসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন একটু জোরে বলতে হবে। তো ঠিক আছে আসিফ ভাই, হলো ওই যে গত হচ্ছে যে 5ই নভেম্বর আপনার একটা ভিডিও দেখছিলাম, মানে একজন ডিবেট করছিল আপনার সঙ্গে ওই যে কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে আর কি, মানে যেগুলো প্রকৃতিতে দেখা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ প্রকৃতিতে দেখা যায়। অনেক কিছু দেখা যায়। তবে হ্যাঁ তবে হ্যাঁ, আপনি কিছু কিছু জিনিস বলছিলেন, যেমন হচ্ছে যে মাছের গায়ে ওম চিহ্ন বা অন্যান্য কিছু আর কি, কিন্তু ওই ধরনের কিছু পাওয়া যায়নি। তবে একটা নিউজ আমি দেখছিলাম এই এরকম তো কিছু পাওয়া সম্প্রতি যায়নি। কিছুদিন আগে। এরকম যে কিছু পাওয়া যায়নি এটা আপনি কোথা থেকে দেখলেন যে এরকম কিছু পাওয়া যায়নি? আমি তো এরকম অসংখ্য দেখছি। মাংসের ভিতরে ওম লেখা, মাছের ভিতরে ওম লেখা, কুত্তার পাছায় হ্যাঁ। ওম লেখা, কুত্তার পাছায় আল্লাহু লেখা। এগুলো তো আমি বহু দেখছি ভাই। পায়খানা করলে পায়খানাটা আল্লাহু হয়ে গেছে। একটা হুম। বাচ্চা পায়খানা করছিল সে পায়খানাটা ঘুরায়, ঘুরায় পেঁচায়, পেঁচায় আল্লাহু লেখা হয়ে গেছে। কি তামসা, কি মজেজা। আল্লাহ পাকের কি মজেজা। এরকম তো আমি অসংখ্য দেখছি ভাই। জি ভালো কথা, কিন্তু সেটা ঠিক আছে, আল্লাহ আসছে, কিন্তু মোহাম্মদ কিভাবে আসলো এটা তো। কোন মোহাম্মদ আসছে? কোথায় মোহাম্মদ আসছে? ওই ডিমের উপর আল্লাহ এবং মোহাম্মদ দুটোই লেখা আছে, এটা বাংলাদেশের দৈনিক ইত্তেফাকে এটা প্রকাশিত হয়েছে। এটা বাংলাদেশের সোর্স দৈনিক আমার কাছে। ইত্তেফাকে প্রকাশিত হইলে তো হবে না ভাই। বাংলাদেশের যে পত্র-পত্রিকা সেগুলা অনেক মিথ্যা কথা লেখে। ভারতের যে পত্র-পত্রিকা তারা অনেক মিথ্যা কথা লেখে। ভারতে দেখবেন আপনি যে মানে গণেশের ইয়া পাওয়া গেছে বা শ্রীকৃষ্ণের কিছু একটা পাউন্ড গেছে, ওম পাউন্ড গেছে। বাংলাদেশে দেখবেন এগুলা ডিমের ভিতরে মোহাম্মদ আল্লাহ এগুলো পাওয়া গেছে। আবার আমেরিকাতে আবার যিশুরে পাওয়া যায়। শুয়ারের পাছার ভিতরে নাকি যিশুর ছবি ভাইসা উঠছে। এটাও এগুলো পাইছে। কিভাবে আছে এগুলো? হ্যাঁ, এগুলো নিয়ে আমি রিসার্চ করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। এগুলো প্যারাডোলিয়ার একটা ফসল বলা হচ্ছে যেটা আর কি। আহ, হ্যাঁ, এটা হচ্ছে আপনি প্যারাডোলিয়ার যখন এই করছি। জিনিস মনে, মনে যখন বেশি বিশ্বাস করেন, বেশি চিন্তা করেন, তখন সেই জিনিসটা আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি সেই প্যাটার্নটা প্রকৃতির ভিতরে খুঁজতে থাকেন। তখন একটু এদিক সেদিক মিলা গেলেই তখন আপনার কাছে মনে হয় এটা তো এটার মতোই। যেমন অনেক মানুষ আছে যারা নিজেদের মাকে বেশি ভালোবাসে। তারা মায়ের চেহারা অনেক জায়গায় দেখতে পায়। মেঘের ভিতরে মায়ের চেহারা দেখতে পায়। আচ্ছা আসিফ ভাই, আপনার সঙ্গে মানে স্পেশালি কথা বলার কি কোনো ওয়ে আছে আর কি? দেখা যাচ্ছে কিছু কিছু ঘটনা আমি লাইভে বলতে পারি না, মানে লজ্জায় আর কি, এটা সম্ভব হয়ে ওঠে না। এখন আপনার সঙ্গে কি সেভাবে কোনো উপায় আছে? না ভাই সেভাবে তো উপায় নেই। আপনি মেইল করতে পারেন। আমার ওই যদি ইনফো সময় হয়
হ্যাঁ, আমি খুবই ব্যস্ত থাকি কিন্তু আমি যদি সময় পাই info@সংশয়.com ওটা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটাই। এমনি সেটা যোগাযোগ করার উপায় কি? এমনি সেটা একটু যদি বলেন। এখানে মেইল করেন তারপর এখন আমি এত তাহলে পরিমাণে যোগাযোগের উপায় বলে দিবনে। এখানে মেইল করেন আগে আমার যদি দেখি যে বেশি আচ্ছা, ইম্পোর্টেন্ট কোন তাহলে আমি অপশনে পাবো? হ্যাঁ? আচ্ছা, এটা ওই যে চ্যাটের অপশনে যেয়ে দিব নাকি? না, না, আপনি আগে মেইল করবেন। মেইল করলে আমি আপনাকে বইলে দিব যে কোন নাম্বারে আমাকে পাওয়া যাবে। হ্যাঁ? আমি সবাইকে ভাই নাম্বার দেই না। অনেক মানে আমি অনেক মানে একটু পরে বিরক্ত হ্যাঁ, হয়ে যাই। আমি এগুলা জি আসলে জি, মানুষের সাথে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, আমি জি জি পছন্দ করি না। হ্যাঁ? জি জি। আপনার ইমেইলটা মানে মেইল করে দিব, info@সংশয়.com তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মেইল করে দিবেন। info@সংশয়.com, ওকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর কি কিছু বলবেন? জি, মানে ওই যে আরো কিছু আছে, সেগুলো এখন লাইভে আমি বলবো না, তবে ওই যে বিষয়টা শুরুতে বলছিলাম যে অলৌকিক কিছু ঘটনাগুলো, তারপর গরুর গোশতের ভিতরে মোহাম্মদ লেখা এবং ডিমের ভিতরে মোহাম্মদ আল্লাহ দুটোই লেখা আছে, এটা মানে এই যে ভাই, পিপি এই ভাই একটা কথা শুনেন। আমেরিকার একটা অর্গানাইজেশন আছে সেন্টার ফর ইনকোয়ারি। ওরা জি বলছে জি যে আপনি যদি পৃথিবীতে এমন একটা ছোট্ট একটা হইলেও একটা যদি অলৌকিক ঘটনা দেখাইতে পারেন, তাইলে হুম তারা আপনারে $50 মিলিয়ন পুরস্কার দিবে। যদি তারা জি ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করে যদি দেখা যায় যে এটা আসলে অলৌকিক, তাহলে আপনাকে হুম $50 মিলিয়ন পুরস্কার দিবে। তাইলে ভাই আপনার কাছে জি যদি সেরকমের অলৌকিক কিছু থাকে, তাহলে তো আপনি হুম $50 মিলিয়ন উপরে বইসা আছেন ভাই। আপনি বইসা আছেন কেন? আপনি সেন্টার ফর ইনকোয়ারি রে একটা মেইল করেন। ওদেরকে বলেন যে, "ভাই, আমি এই যে আমার কাছে আছে সব প্রমাণাদি সবকিছু আছে। অলৌকিক হুম জিনিস। এই যে ইত্তেফাকের ওই বেটারাই বা মানে বইসা আছে কেন? তারা তো $50 মিলিয়ন নিয়ে নিতে পারে। পটাশ করে নিয়ে নিল। আর না জি হয় জি, আমার এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা আমার করছি, জি শুনে। এই যে আমি যে হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশনটা দিয়ে দিলাম, এটার জন্য আমার 10% দিলেই হইব। অসুবিধা নাই। আমি এটা আপনাকে মানে মেইল অ্যাড্রেস দিয়ে দিবনে। জি জি, 10% আমারে দিলেই হবে। হ্যাঁ? বাকিটা আপনি আপনি খায়েন। তো আপনি যদিও ভাই এটা হয় না। হ্যাঁ তাইলে ভাই আপনি বোধহয় বইয়া আছেন কেন? বইয়া না থেকে আপনি একটু মানে গা নাড়া দেন। গাটা নাড়া দিয়া সেন্টার ফর ইনকোয়ারি রে ডাকেন। ওদেরকে দেখায় দেন। মুখে ঝামা ঘষে দেন। $50 মিলিয়ন নিয়ে নেন। আমারে 10% দেন। আমার তো লাভ ভাই। হ্যাঁ, সেটা করলে তো ভালোই তো আর কি। দেখা যাচ্ছে, হ্যাঁ আমি হলো তো এটা দেখে অবাক হয়েছি, কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে তখন এবার আমার বিষয়টা একটু নর্মাল হয়ে গেছিল বিষয়টা আর কি। দেখা যাচ্ছে অন্যান্য এদের ক্ষেত্রেও এগুলো আছে, আপনি হ্যাঁ, এদের যেটা ক্ষেত্রে বললেন এগুলো যে আছে। আপনি যদি ভারতের পত্র-পত্রিকা পড়েন অনেক এরকম পাবেন। আমি নিজেই পড়ছি অনেকগুলা। ভারতে এই যে গণেশের মানে সুরালা পাওয়া গেছে। তারপরে হ্যাঁ, গণেশের ওটা মূর্তি ওগুলো আপনি দেখাইছিলেন, জি ওগুলো আপনি ওই যে 5 তারিখের ভিডিওতে আপনি ওগুলো দেখাইছিলেন, দেখছি। হ্যাঁ। ঠিক আছে তাহলে আপনাকে আজকে কি বিদায় জানাবো? হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আপনার সঙ্গে ওই যে info@সংশয়.com, এটাই তো? ইন হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাই তাহলে বিদায় আচ্ছা, জানাই। ভালো থাকেন। শুভরাত্রি। পরে আবার নিশ্চয়ই কথা হবে। পরের জনকে যুক্ত করি। আ যাদের কথা শেষ হয়ে যাবে তারা একটু দ্রুত চলে যায়েন। সম্রাট আপনাকে যুক্ত করা হয়েছে। সম্রাট আপনি বলেন। সম্রাট আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আসিফ ভাই, একটা কথা বলতেছিলাম। একটা কথা বলতে অনেকগুলাই ছিল, বাট এখন একটা বলি আপাতত। আ আচ্ছা, মানুষের যে বিয়ে-শাদী সম্পর্ক, হ্যাঁ? ধরেন বিশেষ করে একজন ছেলে বা মেয়ে যে ধরেন আ কিভাবে মানে কিভাবে মিল হইলে ভালো হয়? ধরেন বিয়ে-শাদীর বিষয়টা হলে ভালো হয় নাকি এটা তো ভাই আ তারা বুঝবে। তাদের ব্যাপার যার ব্যাপার শেষে বুঝবো। কারো কাছে যদি মনে হয় বিয়া কইরা একসাথে থাকবো তাইলে তারা সেটা করবে। আর যদি কেউ মনে করে যে বিয়া না করে একসাথে থাকবো, তাইলেও সেটা তারা করবে। এটা তাদের ব্যাপার। তাদের ব্যক্তিগত জীবন, তাদের জীবন তারা কেমনে কি করবে সেটা তারা বুঝবে। প্রত্যেক মানুষ নিজের সিদ্ধান্ত নিবে। প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের সিদ্ধান্ত নিজের নেয়ার। হ্যাঁ? আমার আচ্ছা, সিদ্ধান্ত আমি কিভাবে আমার জীবন যাপন করব, অন্য কোনো মানুষের ক্ষতি না করে, অন্য কোনো মানুষের কোনো উপদ্রব না করে আমি আমার জীবন কিভাবে যাপন করব সেটা নিতান্তই আমার বিষয়। আপনার জীবন আপনি কেমনে পালন করবেন, সেটা নিতান্তই আপনার বিষয়। আপনি আপনার বউরে শুক্রবার রাত্রে চুমা দিবেন নাকি শনিবার রাইতে মানে হাত ধরবেন, সম্পূর্ণ ভাই আপনার বিষয়। এটা আপনার ইচ্ছা এবং আপনার বউয়ের ইচ্ছার উপরে নির্ভর করে। এখানে আমি কোথাকার কোনো আসিফ মহিউদ্দিন এখানে কোনো নাক গলাইতে পারি না, কথাও কইতে পারি না। আপনি ভাই এটা আপনার ব্যক্তিগত জীবন, আপনার মানে সবকিছু আপনাদের ২ জনের আপনারা বুঝবেন, আপনারা কথাবার্তা বইলা সিদ্ধান্ত নিবেন যে আপনারা কেমনে থাকবেন, কেমনে থাকবেন না। যদি থাকতে ভাল লাগে বা থাকবেন, না থাকতে ভাল লাগে আলাদা হয়ে যাবেন। সম্পূর্ণ আপনাদের বিষয়। এইটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার। হ্যাঁ? জাতিসংঘের সনদ অনুসারে এটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার যে মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখানে অন্য কেউ নাক গলাইতে পারে না। হ্যাঁ, বলেন। আচ্ছা, এক্ষেত্রে তাইলে যে ধরেন একটা সামাজিক রীতিনীতি বা পরিবার প্রথা এগুলার উপরে কি মানে একটু আসে না? যে এই জিনিসগুলা থাকে না। আস্তে, আস্তে এগুলা বিলুপ্ত হয়ে যায়। যে সামাজিক রীতিনীতি বা পরিবার প্রথা, পরিবারের বাবা-মার সাথে সম্পর্ক বা হচ্ছে একটা নিজের একটা পরিবারের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক।
আস্তে, আস্তে এগুলা মানে এই জিনিসগুলো যে হয়, আপনার কাছে যদি পরবর্তী দেখা মনে যায় হয় তারা একা, একা থাকে। হ্যাঁ? ভাই তো আপনার কাছে এক্ষেত্রে যদি মনে হয় যে পারিবারিক সম্পর্ক পরিবারে জানানো, একটা সামাজিক অনুষ্ঠান পালন করা, এটা দরকার তাহলে আপনি করেন। আপনারা কে এটা না করছে? কেন তো কেউ না করে নাই আপনারে। আপনারে কি কেউ কইছে আপনি সামাজিক মানে অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান করতে পারবেন না? এটা আপনারে কেউ কইছে? কেউ তো কয় নাই ভাই। আপনি করতে চাইলে মন চাইলে করেন। মন না চাইলে যার মন চাইব না সে করব না। এটা তো ওই আচ্ছা, বেটা কেন করব না? বা ওই বেটায় ৫০০ মানুষকে কেন দাওয়াত দিয়া খাওয়াইবো না? এটা তো ভাই ওই বেটায় বুঝবো। ওই বেটা তো আপনি বুঝবেন না তো। আপনার মন খুশি লাগে আপনি ৫০০, ১০০০, ৫০০০ লোকের দাওয়াত দিয়ে খাওয়ান। দুমদাম করেন। সাদা মানে পাঞ্জাবি পায়জামা পইরা, পাগড়ি-টাগড়ি পইরা, লাল শাড়ি পইরা সবাই ২ জনে বিয়ে-শাদী করেন। আত্মীয়স্বজনে ডাকেন। পরিবারের সবাইরে নিয়া আনন্দ ফুর্তি করেন। অসুবিধা তো নাই। আপনারটা আপনি করতেই তো পারেন। আপনারে তো কেউ বাধা দিতেছে না করতে। আপনার আচ্ছা, করার আচ্ছা। এখানে কিন্তু মানে মূল কথাটা হলো কেউ বাধাও দিতে পারবে না। মানে যার এটা হচ্ছে যার ব্যক্তিগত অধিকার, মানবাধিকার। সে তার পছন্দ মতো হচ্ছে যেভাবে সম্পর্কে হবে, আবদ্ধ হবে সে তার ইচ্ছামত করবে। এখানে কেউ বাধা দিতে পারবে না। আবার দেখা গেছে যে এইগুলা আপনি একটা যদি জিনিস করতে প্রমোট চান, করা। হুম? আপনি যদি করতে চান, আপনি যদি বিয়া-শাদী করতে চান, ধুমধাম করে বিয়া-শাদী করবেন মনে করেন আপনার ভাল লাগছে আপনি ৫০০ লোকের দাওয়াত দিয়ে খাওয়াইবেন। এটা তো কে বাধা দিব আপনারে? আন্তর্জাতিক মানবাধিকার অনুসারে আপনারে কেউ বাধাও দিতে পারবে না। আপনি মানে আপনারে কেউ ফোর্স ও করতে পারবে না যে তুই এইরকম করলি না কেন? আবার করলে আপনার বাধাও দিতে পারবে না যে করলি কেন? কোনটাই করতে পারবে না। এটা আপনি সিদ্ধান্ত নিবেন আপনার ইয়াটা কি। তবে এখানে বিষয় হচ্ছে যে আমরা যেটা বলি যে এত মানুষরে একসাথে ডাক দিয়া খাওয়ানো এগুলা হচ্ছে মানে বিশেষ করে মানে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এত হ্যাঁ, মানুষ আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি ওইটাই জানতে চাচ্ছি। আসলে ধরেন বেস্ট অ্যাপ্রোচ টা কোনটা হবে? যে মানে সবার জন্য যেটা মানে ভালো আরকি। কোন অ্যাপ্রোচ আমার টা ভালো কাছে যেটা হতে মনে পারে? হয় এত মানুষকে একসাথে ডাক দিয়া খাওয়ানো এগুলা ওয়েস্ট অফ মানি। মানে টাকা-পয়সার মানে নষ্ট। হুদাই এতগুলা মানুষ আইসা মানে ঠাইসা খাবে। হ্যাঁ? ঠাইসা খাবে। ওদের দরকার নেই এত খাওয়ানোর। তারপরেও তারা ঠাইসা খাবে। যেটুক তার পেটে ঢোকে না তার থেকেও বেশি খাবে। এর থেকে যদি আমি রাস্তাঘাটের কিছু পোলাপান ডেকে খাওয়াই দিতে পারতাম, মানে যারা অভাবী, যারা খাইতে পারে না তাদেরকে ডেকে খাওয়াই দিতে আমি যদি বাংলাদেশে থাকতাম এবং আমি যদি বাংলাদেশে থেকে বিয়ে-শাদী যদি আমি করতাম তাহলে আমি রাস্তাঘাটের কিছু ছেলেপেলে, গরিব ছেলেপেলে যারা খাইতে যেতে পারে না তাদের দাওয়াত-টাওয়াত দিয়ে খাওয়াই দিতাম। মানে বড়লোক মানুষজনদের আত্মীয়স্বজনদের খাওয়ায় লাভ কি? ওরা তো খাইতেই পারে। ওরা তো বাসায় খাওয়ান আছে। ওদের খাওয়ায় লাভ কি? আমি যারা খাইতে পারে না একেবারে দরিদ্র, তাদেরকে কিছু হয়তো খাবার-টাবার দিতাম। অথবা সেই টাকাটা দিয়া আমি হয়তো একটা মানে গরিব ছেলের একটা রিক্সা কিনে দিতাম বা একটা সেলাই মেশিন কিনে দিতাম। একটা কিছু যেন সে নিজের জীবন নিজে গড়ে নিতে পারে সেই রকমের একটা ব্যবস্থা। তবে এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি। আপনার যে এভাবে চিন্তা করণ লাগবো তা না। আপনি আপনার মতো করে চিন্তা করবেন কেমনে কি কোনটা ভালো হয়। আপনি আপনার বুদ্ধি ব্যবহার কইরা, যুক্তি ব্যবহার কইরা সিদ্ধান্ত নিবেন কোনটা করলে আপনার জন্য ভালো। আমারটা আমি বললাম। আপনার যেটা করতে হইব এমন কোন কথা নেই ভাই। হুম, বুঝতে পারছি ভাই। ধন্যবাদ। অনেক সুন্দর পরামর্শ। হ্যাঁ, ওইটাই করা উচিত। মানে যার পার্সপেক্টিভ থেকে যেটা ভালো মনে হয় একটা ভালো ডিসিশনই নেওয়া উচিত। যাতে সবার জন্য ভালো হয়, নিজের জন্য ভালো হয়। ঐরকম ডিসিশনই নেওয়া উচিত আরকি। হ্যাঁ, কিন্তু যদি কেউ না করতে চায়, কেউ মনে করেন বিয়া-শাদী করব না, আমরা একসাথে থাকবো। এখানে তো আপনি বাধা দিতে পারেন না। আপনার তো সেই অধিকারটা নাই ভাই। এটা কি আপনি বুঝেন যে আপনার অধিকার নাই আরেকজন মানুষ বিয়া কইরা থাকতেছে নাকি বিয়া না কইরা থাকতেছে, সেটা নিয়া গুতাগুতি করা বা তার বাসায় গিয়া মানে জিজ্ঞেস করা, "তোমরা কি বিয়া করছো? তোমরা কি তোমাদের কাবিননামা কোথায়?" এই জিনিসটা ভাই একটু ক্রিটিক্যাল। এই জিনিসটা বোঝাটা একটু ক্রিটিক্যাল। সাধারণ আমাদের বাংলাদেশী বা সাবকন্টিনেন্টাল মানুষ হিসেবে আমাদের বোঝাটা একটু ক্রিটিক্যাল। কারণ আমরা বিভিন্ন রিলিজিয়ন ফলো করি তো। বিভিন্ন রিলিজিয়নের অনুসারে এই কারণে হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারি না। তবে মানে আমি ব্যক্তিগতভাবে এখন মানে আপনাদের লাইভ বা কথা আলোচনা আপনাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস পড়ার পরে বুঝতেছি আরকি যে এই বিষয়গুলা কিন্তু এইটা একজন শিক্ষিত সভ্য মানুষ হিসেবে তো আরেকজনের অধিকারকে আমাদের সম্মান করতে হবে, তাই না? আরেকজনের যেটা রাইট, আরেকজনের যেটা অধিকার, আরেকজনের অধিকারের উপরে তো আমি নাক গলাইতে পারি না। যেটা আপনি বলতেছেন হ্যাঁ, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে এগুলা ব্যাপক যে আরেকজনে কি করতেছে সেটা নিয়ে তাদের সবচাইতে বেশি মাথা। তাদের ঘুমায় না, রাইতে ঘুমাইতে পারে না। অমুক বেটায় অমুক মেয়ে কি করছে, কার সাথে ঘুমাইতেছে এটা নিয়ে তাদের সারারাত তারা ছটফট করে এগুলা নিয়ে, হ্যাঁ? ভাইরে অমুকে কি করছে এটা দিয়ে তোমার কাম কি? তুমি তোমার চরকায় তেল দাও। তোমার জীবন কিভাবে ভালো হবে সেটা নিয়ে তুমি চিন্তা করো। অমুকে কি করতেছে সেটা নিয়ে তোমার দরকার কি? আচ্ছা, তাইলে এই জিনিসগুলো ধরেন এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ বা হচ্ছে উপমহাদেশের যে পরকীয়া বিষয়টা বা এগুলো তো অন্যান্য দেশেও হয়তো হয়। পরকীয়ার বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি যার অধিকার? পরকীয়া যদি কেউ করতে চায় তাহলে প্রতারণা হবে। যদি একজনের সাথে একজনের কমিটেড রিলেশনশিপ থাকে যে তোমার সাথে আমি একসাথে থাকবো। আমি আর কারো সাথে কিছু এরকম সম্পর্ক করব না। তোমার সাথে আমার একটা কমিটমেন্ট আছে। আমার একটা অলিখিত, মৌখিক বা অলিখিত চুক্তি আছে যে তোমার সাথে আমি থাকবো। এখন যদি আমেরিকাতে এই জিনিসটা আছে যে ২ জন মানুষ একসাথে থাকে কিন্তু তারা কমিটেড না। মানে হচ্ছে ছেলেটা চাইলে আরেকটা মেয়ের সাথে গিয়ে প্রেম করে আসতে পারে। মেয়েটা চাইলে আরেকটা ছেলের সাথে প্রেম করে আসতে পারে। কেউ কিছু মনে করবে না। তারা আবার এক বাসাতে থাকে, একসাথে থাকে। বিয়েও করছে। তারা বাচ্চা-কাচ্চাও আছে। কিন্তু আবার তাদের ভিতরে এই ধরনের চুক্তি আছে যে তুমি চাইলে আরেক ছেলের সাথে ঘুরে আসো গা। ২ দিন থাইকা আসো গা, অসুবিধা নাই। আমিও আরেক মেয়ের সাথে গিয়ে ২-৩ দিন থাইকা আসমু। তুমিও এটা নিয়ে মাথা ঘামাইও না। মানে এরকম ওটা হচ্ছে ফ্রিডম এর একবারে সর্বোচ্চ লেভেল হ্যাঁ, মনে এরকম হইতেছে আরকি।
এরকমও ফ্রিডমও আমেরিকাতে, ইউরোপে অনেক জায়গাতে আছে। আমি আমার পরিচিত এরকম কয়েকজন মানুষ আছে যারা এই রকমের সম্পর্কের ভিতরে আছে। তারাও ভালো আছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা খুব মানে সুখী জীবনযাপন করতেছে। তারা একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু মাঝে, মাঝে তাদের একটু মনে হয় যে আমি একটু এদিক সেদিক ঘুরে আসি। হ্যাঁ? এদিক সেদিক একটু হুম, মানে তারা বলে এটা যে সবসময় তো আ বাসায় খাইলে ভাল লাগে না। মাঝে, মাঝে হোটেলে গিয়া রেস্টুরেন্টে গিয়ে খায় আসতে হয়। রেস্টুরেন্টে গিয়ে খায় আসলে তখন আবার ফেরত আসলে তখন আবার বাসার খাবারটা আবার ভাল লাগে। এরকমও মানুষ আছে। এটাও যে খারাপ আমি তা বলতেছি না। তাদের জীবন তারা বুঝবো। কিন্তু তাদের এই রিলেশনশিপটারে বলে ওপেন রিলেশনশিপ। তারা ওপেন যে অন্য জায়গায়ও তারা করতে পারবে। আবার তাদের যে পার্টনার তার সাথেও তারা একসাথে থাকবে। এটা যদি হয় তাহলে তো কারো কোনো সমস্যা নাই। যদি বইলা-টইলা হয় যে তুমিও করো, আমিও করি, আমিও করব, তুমিও করো। এটা করলে তো কারো কোনো সমস্যা হইতেছে না। কিন্তু যদি একটা পক্ষরে না জানায় প্রতারণার মাধ্যমে লুকায়, লুকায় যদি করে সেটা একটা প্রতারণার কেস। সেটা একটা প্রতারণা হবে। সেটা একজনের অধিকারকে ভায়োলেট করা হবে। মানে একজনকে না জানায় যখন এই কাজটা কেউ করবে তখন তার যে রাইট আছে সেই রাইটটা লঙ্ঘন করা হবে। এই জিনিসটা করলে সেখানে একটা প্রতারণার মামলা হইতে পারে বা প্রতারণার অনৈতিক কাজ হইতে পারে। কিন্তু ওই যে কাজটা করছে, যে আরেকটা মেয়ের সাথে বা আরেকটা ছেলের সাথে গিয়ে শুইছে, সেই শোয়াটা খারাপ না। প্রতারণা করাটা হচ্ছে খারাপ। প্রতারণা করার কারণে তাদেরকে প্রতারণার মামলা করা যেতে পারে তাদের বিরুদ্ধে। হুম। আচ্ছা, বুঝলাম বিষয়টা। অ্যা তাইলে মানে এখানে অনেক সূক্ষ্ম কিছু বিষয় থাকে যেটা আমি সাধারণ মানুষ যারা পড়ালেখা অল্প করছি আ বুঝতে পারি না আরকি। মানে পুরা বিষয়টাকে জেনারেলাইজ করে ফেলি আমরা আরকি। যে বিষয়টাই খারাপ অথবা এই বিষয়টাই ভালো। এইভাবে আমরা চিন্তা করি আরকি। যে অনেক কিছু না জানার কারণে আরকি। হ্যাঁ, অনেক কিছু না জানার কারণে এগুলো আমরা অনেক সময় ভাবি। এই যে লিভ টুগেদার করতেছে, আমিও যখন বাংলাদেশে অনেক ছোটবেলায় যখন বাংলাদেশে থেকে এগুলো শুনছি তখন আমিও ভাবতাম যে, "না এরা যেন কি করতেছে? হায়রে!" কিন্তু পরে আমি দেখলাম যখন তাদের সাথে মিশছি দেখি যে তারা হাসব্যান্ড ওয়াইফ এর মতোই। মানে একই সাথে থাকতেছে, ঘুরতেছে এক জায়গায়। তাদের দুজনেরই ভালো লাগতেছে। তাদের ভিতরে কোনো কাগজপত্র নাই। কোনো বিয়ার কাগজপত্র, কিছু কাবিননামা-টামা কিচ্ছু নাই। তালাক হইলে কি হবে না হবে কিছুই নাই। কিন্তু তারা দুজন একজনের সাথে আরেকজন ভালো ফিল করতেছে, থাকতেছে। এবং কারো কোনো সমস্যা হইতেছে না। তখন আমি দেখছি যে এটা তো ভালোই। সিস্টেমটা তো খারাপ না। আমরা যেরকম ভাবি এটা তো আসলে ঠিক না। আচ্ছা, তাইলে বুঝলাম মানে এখানে বিষয়টা হচ্ছে কারো যদি মনে হয় মানে যার যে এপ্রোচটা ভালো লাগে ওই এপ্রোচে যাইতে পারে। ওটা তার অধিকার। কেউ বাধা দেওয়ার কিছু নেই। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা ধরেন বিয়ে-শাদীর যে বাধা বিষয়টা এই বাধা বিষয়টা কি আসলে সমাজে থাকা উচিত কিনা? আপনার বাধা আপনি মতে? দিতে পারবেন যদি অপ্রাপ্তবয়স্ক হয়। যদি আপনার মেয়ে হয়, অপ্রাপ্তবয়স্ক হয়, আপনার মেয়ে বা আপনার ছেলে হয়, তখন আপনি বাধা দিতে পারবেন। তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাডাল্ট হবে, ততক্ষণ পর্যন্ত এই যে বাধা না দেয়াটা অ্যাপ্লিকেবল হবে না। যদি আ ১৭ বছর হয়, ১৫ বছর হয়, ১৪ বছর হয়, তখন আপনি বাধা দিতে পারেন। তখন আপনার সেই রাইট আছে পরিবারের সদস্য হিসেবে আপনি বাধা দিতে পারেন। কিন্তু অ্যাডাল্ট হয়ে গেলে তখন আর বাধা দেওয়ার মানে আপনার কোন স্কোপ নাই। আচ্ছা, তাইলে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের বিষয়টা একটু বুঝাই বলেন তো? যে আসলে এই বিষয়টা আমরা বুঝি না। কত একটা নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? যে বয়স সীমা আছে কিনা? যে এই এত বছরের প্রাপ্তবয়স্ক এরকম কি আছে কিনা বা কোনো ডেফিনিশন আছে কিনা হ্যাঁ, প্রাপ্তবয়স্কের? অবশ্যই আছে। মানে এখন জাতিসংঘ থেকে যেই ঘোষণাটা দেওয়া হয়েছে ১৮ বছরটাকে তারা একসেপ্ট করছে যে ১৮ বছর হচ্ছে অ্যাডাল্ট হওয়ার একটা বয়স। কারণ তাদের কাছে আ অসংখ্য গবেষণা আছে, অসংখ্য মেডিকেল রিপোর্ট আছে। সেই রিপোর্টে দেখা গেছে যে ১৮ বছরের নিচে যাদের যৌন সম্পর্ক হয় বা প্রেমের রিলেশনশিপ হয় বা এই ধরনের রিলেশনশিপ হয়, এই ১৮ বছরের নিচে হইলে সেই জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই আবেগের বশে ঘটে। তখন যুক্তিযুক্ত চিন্তাভাবনা এগুলা তখন মানুষের মাথায় সেভাবে কাজ করে না। কিন্তু ১৮ বছরের পরে যদি সেটা হয়, তখন দেখা গেছে যখন এই গ্রাফটা করছে তারা গ্রাফটা করে দেখছে যে ১৮ বছরের পরে হইলে সেই গ্রাফটা অনেকখানি নিচে নেমে আসে। প্রবলেম গুলা অনেকখানি নিচে নেমে আসে। ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম সমস্ত ধরনের প্রবলেম ১৮ বছরের পরে হইলে তখন সেটা একদম যখন আপনি গ্রাফটা দেখবেন তখন আপনি দেখবেন ১৮ বছরে গিয়ে গ্রাফটা একদম নিচের দিকে চলে গেছে। এই কারণে জাতিসংঘের যারা এই বিষয়ে গবেষণা করছে তারা নির্ধারণ করছে যে ১৮ বছরটাকে একটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে তারা গণ্য করছে এবং সব জায়গায় এটা ঘোষণা করছে যে ১৮ বছরটা কি একটা মিনিমাম এইজ ধরতে হবে অ্যাডাল্টহুড এর। এই কারণে পৃথিবীর সমস্ত দেশ সেই জায়গায় সিগনেচার করছে এবং তারা বেশিরভাগ দেশই এই জিনিসটাকে ফলো করে। কয়েকটা দেশ বাদে বেশিরভাগ দেশই এই জিনিসটাকে ফলো করে। আচ্ছা, ১৮ টা কিভাবে ফিক্সড করা হলো? এটা কি মানে স্থান, খুবই কাল, দেশ ভেদে ভালোভাবে মানে সব জায়গায় কিরকম কিভাবে হলো এটা কেমনে সম্ভব? এই যে এটা তো আপনাকে মানে ভিন্ন রকম হইতেও পারে বিভিন্ন স্থান, কাল, দেশ ভেদে বা এই যে অঞ্চল আপনাকে ভেদে। বললাম, এই যে আপনাকে বললাম যে অসংখ্য মেডিকেল রিপোর্ট, অসংখ্য স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে তারা এনালাইসিস করছে। সেখানে দেখছে যে ১৮ বছরে যেই কার্ভটা তৈরি হয়, যেই রেখাটা তৈরি হয়, এই যে আপনি কি স্ট্যাটিস্টিক্স করছেন কখনো? না, স্ট্যাটিস্টিক বুঝি আমি করি নাই মানে ওইরকম করি নাই আরকি। এক্সেল ফাইল তো করছেন। এক্সেল ফাইলে কিছু কাজ তো হ্যাঁ, করছেন হ্যাঁ নাকি? বুঝি। স্ট্যাটিস্টিক বিষয়টা যে কি বলতে কি বোঝায় ডেটাগুলা এটা বুঝি। থাকে। এক্স এবং পরিসংখ্যান আরকি। ওয়াই, এক্স এবং ওয়াই একটা চার্ট থাকে না? সেই চার্টের হ্যাঁ, ভিতরে হ্যাঁ পরিসংখ্যান দেখায় আরকি। এইখানে যদি আপনি সবকিছু রাখেন একসাথে তখন আপনি দেখবেন ১৮ বছরের কাছে গিয়ে সেই জিনিসটা অনেকখানি নিচে নেমে গেছে। তার মানে হচ্ছে ১৮ বছরটাকে এইজন্য একটা সেফ হিসেবে একটা তো বয়স নির্ধারণ করতেই হবে তাদের। যে এই বয়সটা হচ্ছে
আ আ এই বয়সটাকে নির্ধারণ করা হবে। কিন্তু এটা কি তখন মানে কারো ধরেন ফিজিক্যাল গ্রোথ এর উপরে ডিপেন্ড করলে ভালো হইতো না? ধরেন ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল গ্রোথ এবং তার মেন্টাল গ্রোথ, তার ফিন্যান্সিয়াল কন্ডিশন এগুলা 18 বছরে সব মানে একদম 99% সময় যেটা দেখা যায় 18 বছরে সব মেয়ের গ্রোথটা একদম কমপ্লিট হয়ে যায়। 18 বছর আর কারো বাকি থাকে না। 18 বছরটা এমনভাবে নির্ধারণ করতে হয়, যখন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হয় তখন তো সবার মনে করেন একটা মেয়ের 11 বছরে হয়ে গেছে। মানে সে মানে শক্ত সামর্থ্য হয়ে গেছে। কিন্তু আরেকটা মেয়ে আছে যে ১৭ বছরে শক্ত সামর্থ্য হইতে পারতেছে না। এই কারণে এমন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হয় যে স্ট্যান্ডার্ডে ওই ১১ বছরের মেয়েটাও সেফ থাকবে, ১৭ বছরের মেয়েটাও সেফ থাকবে। ২ জনই সেফ থাকবে। এই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করতে হয় এমনভাবে যেন যেমন ধরেন যেকোনো আইনে পৃথিবীর যেকোনো আইনে যদি আপনি দেখেন, যখন একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে তখন সবাই যেন সেই স্ট্যান্ডার্ডের সুবিধাটা পায়। কেউ যেন বাদ না থাকে। এইভাবে সেই স্ট্যান্ডার্ডটা ফিক্স করা হয়। এটা কি আপনি জানেন যে যখন স্ট্যান্ডার্ড মানে নির্ধারণ করা হয় এই স্ট্যান্ডার্ড এর ভেতরে যেন সবচাইতে বেশি মানুষ আ বেনিফিটটা পায়, এইভাবে স্ট্যান্ডার্ড ফিক্স করা হয়। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা তো বুঝতে পারি। মানে স্ট্যান্ডার্ড বিষয়টা তো এমনই। যে এটা এই যাতে কারণেই হয়তো দেখা গেল আ মানে উত্তর আমেরিকাতে মানে উত্তর ইউরোপে একটা জায়গা আছে যেখানে অনেক ঠান্ডা। সেখানে মানুষ ১১-১২ বছর বয়সী আম আ বড়-সড় হয়ে যাচ্ছে। ১২-১৩ বছরেই সে ইয়া হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় বাংলাদেশের একটা মেয়ে ১৫ বছর বয়স সে এখনো হইতেছে না। তখন যে জিনিসটা করা হবে যে ১৮ বছরটাকে নির্ধারণ করা হবে যেন ১৮ বছরের ভিতরে ওই ১১-১২ বছরের মেয়েটাও পইড়া যাবে, ১৫ বছরের মেয়েটাও পইড়া যাবে। ২ জনেরই যেন কোনো সমস্যা না হয়। এই কারণে এই স্ট্যান্ডার্ডটা এমনভাবে ফিক্স করা হয়। এই জাতিসংঘের এই স্ট্যান্ডার্ডটা এমনভাবেই ফিক্স করা হইছে যেন 99% মানুষ এটার সুবিধাটা গ্রহণ করতে পারে। তাই কিন্তু ইয়েস। তারপরেও কিছু পার্সেন্ট সমস্যা থাকে যারা হচ্ছে হ্যাঁ? এই হ্যাঁ, আসিফ ভাই, এখন এটা 18 বছরটা কি মানে ধরেন ফিজিক্যাল রিলেশনের জন্য ফিক্সড করে দেওয়া হইছে? নাকি এর আগেও চাইলে কেউ ফিজিক্যাল রিলেশন করতে পারবে? বা বিয়ে-শাদী জন্য নাকি শুধু বিয়ের জন্যই এটা ফিক্সড করা হইছে? যে বিয়ে করতে হইলে 18 বছর আগে করা যাবে না, 18 বছরের পরে করতে হবে। এটা হচ্ছে গিয়ে বিয়ে-শাদীর ক্ষেত্রে বিয়ে-শাদী যেহেতু একটা পুরা জীবনের বিষয়, একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই কারণে বিয়ে-শাদী করার ক্ষেত্রে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে বড় মানে খুবই জটিল যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে এই ১৮ বছরের জিনিসটাকে কনসিডার করা হয় যে এই ১৮ বছরটা হইতেই হবে। এছাড়া দেয়া যাবে না। কিন্তু যৌন কর্মের ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে কার সাথে করতেছে। হ্যাঁ? মনে করেন একটা ১১-১২ বছরের একটা মেয়ে ১২ বছরের একটা ছেলের সাথে মানে তারা স্কুলে একসাথে পড়তেছে। তারা মানে চিপাচাপায় গিয়ে একটু চুমাচাটি কইরা আসলো। এখন এইখানে তো ২ জনই ছোট। ২ জনই বাচ্চা মানুষ। ২ জনই ১৮ বছরের কম। এখানে তো কারো কিছু করার নাই। কারো কিছু বলার নাই। তাদেরকে স্কুলে নিয়ে বা তাদের বাবা-মা তাদেরকে একটু বুঝায় বলতে পারে যে, "এই কাজটা ঠিক না। এই কাজটা ১৮ বছরের আগে করাটা উচিত হবে না। ১৮ বছরের আগে করলে তোমাদের অনেক প্রবলেম হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে।" এই জিনিসটা বুঝায় বলা যায়। কিন্তু তাদেরকে তো আসলে মারধর করাও যাবে না। তাদেরকে এটা নিয়ে টর্চার করাও যাবে না। তাদেরকে এইটার কারণে শাস্তিও দেওয়া যাবে না। কারণ ২ জনই ছোট। ২ জনই ছোট মানুষ। এখানে তাদেরকে বুঝায় বলতে হবে জিনিসটা। আর যদি এরকম দেখা যায় যে ১২ বছরের একটা মেয়ের সাথে ৫৩ বছরের একটা বুইড়া খাটাস সে হামলায় পড়ছে সেই ১২ বছরের মেয়ের উপরে বা ধরেন ১০ বছরের মেয়ের উপরে বা ধরেন ৬ বা ৯ বছরের মেয়ের উপরে ৫৩ বছরের একটা বুইড়া খাটাস ঝাঁপায় পড়ছে। তখন তো ওই বুইড়া খাটাসটা তো অলরেডি অ্যাডাল্ট। এই বুইড়া খাটাসটার তো এটা করার কোনো স্কোপ নাই। বাচ্চা মেয়েটা না হয় বাচ্চা মেয়ে। কিন্তু বুইড়া খাটাসটা তো সে তো অ্যাডাল্ট, সে তো বয়স্ক, সে তো প্রাপ্তবয়স্ক, তার তো বুদ্ধি আছে। সে এই কামটা কেন করল? এইটা তখন একটা সবচাইতে ভয়ংকর ক্রাইম হিসেবে সভ্য পৃথিবীতে যেমন ইউরোপ, আমেরিকা এরকমের সভ্য দেশে এই জিনিসটাকে সবচাইতে ভয়ংকর ক্রাইমের মধ্যে একটা হিসেবে ধরা হয়। যে এরকমের একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা ছোট বাচ্চা মেয়ের সাথে এটা করতে যায় তখন এটার কারণ কি? কারণ হচ্ছে আ এটার অনেক কারণ আছে। এটার নানা স্বাস্থ্যগত কারণ আছে, নানা মানসিক কারণ আছে। এই সমস্ত কাজ করলে এই যে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তাদের ভিতরে দীর্ঘস্থায়ী একটা মানসিক প্রভাব পড়ে। যেটা সারা জীবনেও বেশিরভাগ মেয়ে কাটাতে পারে না। বেশিরভাগ ছেলেমেয়ে কাটাতে পারে না। তাদের সাইকোলজিক্যাল বড় ধরনের সমস্যা হয়। আর ফিজিক্যাল সমস্যার কথা তো বাদই দিলাম। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখন ধরেন এই যে মানে বিভিন্ন দেশে নাকি বিভিন্ন বয়সের এখন মানে চেঞ্জ করছে যে আপনার প্রাপ্তবয়স্কের যে সংজ্ঞা হিসেবে আরকি বয়স চেঞ্জ করেছে যে কোন দেশে ২১, কোন দেশে ২০, কোন দেশে ১৮ এরকম। এটা কি মানে কতটুকু সত্য? কিছু জায়গাতে আছে। কিছু জায়গাতে বিয়ের জন্য যেমন ধরেন একটা দেশে দেখা গেল তাদের ভিতরে অনেক বাচ্চা-কাচ্চা, অনেক মানুষ, জনসংখ্যা অনেক বেশি। তখন সরকার এটা করতে পারে। তারা তাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে 18 কিন্তু তারা সেই স্ট্যান্ডার্ডটারে একটু বাড়ায় দিতে পারে। যে ১৯ বছর করে দিলাম। যেন একটু বিয়া কম হয়। একটু যেন জনসংখ্যা একটু কমে। যেন একটু জনসংখ্যা একটু আয়ত্তের ভিতরে থাকে। আবার মাঝে করতে পারে যে আমি ২০ করে দিলাম। ২০ করে দিলে আরেকটু কমবে। জনসংখ্যা আরেকটু কমবে। এত বেশি বাচ্চা-কাচ্চা হবে না। বাচ্চা-কাচ্চা কম হবে। এত বাচ্চা সামলাইতে পারতেছে না সরকার ওই দেশের। এত বাচ্চা-কাচ্চা হইলে হাসপাতালের পরিমাণ কম। এত বাচ্চা-কাচ্চা হইলে এত মানে আমরা সাপোর্ট দিতে পারতেছি না। তখন তারা হয়তো এটারে ১ বছর ২ বছর বাড়ায় দিতে পারে। কিন্তু ওই ১ বছর ২ বছর বাড়ানো পর্যন্তই। এটার থেকে নিচে নামে না সাধারণত।
কিছু মুসলিম দেশ আছে যে মুসলিম দেশগুলা নিচে নেমা যায়। মানে এই যে ইরাকে এখন ৯ বছরে বিয়া করার উঠছে। পাগল হইছে। কিছু কিছু মুমিন কুত্তা পাগল হইছে। ৯ বছরে নাকি 9 বছরের মেয়েদের বিয়া করবে। এইজন্য ইরাকে তারা আন্দোলন করতেছে যে সুন্নতি যে বাল্যবিবাহ সেটা চালু করতে। এইগুলা তো ভয়ংকর ব্যাপার। এগুলা তো মেনে নেওয়া যাবে না। কিন্তু কিছু, কিছু দেশ এটা করতে পারে ১৯ বছর করে দিতে পারে। আবার যদি দেখা যায় জনসংখ্যা অনেক কইমা গেছে, একেবারে জনসংখ্যা একদম নাই। খুবই খারাপ অবস্থা দেশের, মানুষই নাই। তখন আবার করতে পারে হয়তো ১৮ বছরের থেকে নিচে সাধারণত নামে না। কিন্তু হয়তো এরকম করতে পারে ১৭ বছর করে দিতে পারে। করা সম্ভব। কিন্তু যদি সেটা করে তাহলে সেটা আন্তর্জাতিক যে চুক্তি, জাতিসংঘের সাথে যে দেশের চুক্তি আছে সেগুলার আ এটা ভায়োলেট কইরা করতে হবে। আচ্ছা। তো ওইটা তো ভায়োলেট হবে বটেই। তবে আবার ওই যে যার বিয়ে হবে তার তো ওই মেয়ের তো আবার ফিজিক্যাল প্রবলেম হইতে পারে। যদি কমায় হ্যাঁ, দেয়। যদি কমায় দিলে তাহলে তো ফিজিক্যাল প্রবলেম হইতে পারে। এই কারণেই তো ওদের মানে এটার জবাবদিহি করতে হবে। আবার জাতিসংঘ থেকে আবার তখন মানে লোক যাবে যে তোমরা এই আইন কেন করছো? ১৭-১৬ বছর কেন করছো তোমরা? এটা তো মানে মেয়েদের তো প্রবলেম হবে। তোমরা এটা মেয়েরা তো এগুলা করতে পারবে না। তখন এটা জবাবদিহি করতে হবে তাদেরকে। অনেক মানে লম্বা প্রসিডিউর এর দিয়ে যেতে হবে। তবে কিছু, কিছু দেশ এটা করতে চায়। একটু কিছু কমায় দিতে যে দেখা যায় দেশের জনসংখ্যা অনেক কমে গেছে। তখন তারা জনসংখ্যা বাড়ানোর জন্য জনগণরে উৎসাহিত করে তোমরা বাচ্চা নাও, তোমরা বিয়া করো। তোমাদেরকে আমরা টাকা দিব। বিয়া করলে টাকা দিব। এগুলো বলে অনেক দেশ আছে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে ধরেন একটা মেয়ের যদি ১৪ কি কই ১৮ বছরের নিচে বিয়ে হয়ে যায় বা হচ্ছে তার সাথে বয়ফ্রেন্ডের সাথে রিলেশন এ চলে যায়, ফিজিক্যাল রিলেশন করে তখন আবার তার বাচ্চাও হইয়া যায়। হ্যাঁ? তখন অনেক তো দেখা যায় এরকম হয়ে যায় যে বাচ্চা-কাচ্চা হইয়া যায়। তো সেক্ষেত্রে মানে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কি বলে? যে ওইগুলা যে আপনার কথা হচ্ছে বলছেন যে ১৮ বছরের নিচে? হ্যাঁ, ১৮ বছরের নিচে যে হচ্ছে যে সেটা তো আপনাকে আগেই বলে দিলাম যে যদি ২ জনই যদি মাইনর থাকে, ২ জনই যদি আ ধরেন বয়সের পার্থক্য এরকম যে ১৫ বছর আর ১৭ বছর এরকম যদি হয়, তাহলে তো এখানে কেউ কিছু করতে পারবে না। কেউ কিছু বলতে পারবে না। এটা তারা আইন। মানে তখন বাচ্চা নিলেও মানে ওটা তাদের ব্যাপার না এরকম নাকি? বাচ্চা নিলে তখন তাদেরকে রাষ্ট্র গিয়ে সাপোর্ট দিবে। রাষ্ট্র গিয়ে তাদেরকে টেক কেয়ার করবে। যে এত ছোট মেয়েটা তো বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে না। কারণ সে নিজেই এখন একটা বাচ্চা। এ আবার আরেকটা বাচ্চারে কেমনে পালবে? এইজন্য রাষ্ট্র থেকে এটা এদেরকে দেওয়া হবে, সাপোর্ট দেওয়া হবে যেন তারা ওই বাচ্চাটাকে ঠিকভাবে ২ জনই যেহেতু ছোট, ২ জন যেন ঠিকভাবে বাচ্চাটাকে লালন-পালন করতে পারে। কোন প্রবলেম কারণ বাচ্চা ছেলে-মেয়ে তো আবেগ বেশি থাকে। ওই টিনেজ বয়সটাতে তো তাদের আবেগ অনুভূতি অনেক বেশি থাকে। এই কারণে হয়তো একদিন বাচ্চারে লাথি মেরে ফালায় দিল। বলল, "না আমার ভাল লাগতেছে না। আমি বাচ্চা চাই না।" এরকম করতে পারে। এই কারণে রাষ্ট্র আইসা তখন সেই দায়িত্বটা নেয় বেশিরভাগ সময় যে, তোমাদের বাচ্চা হইছে, তোমরা এটাকে ঠিক আছে তোমরা রাখো। কিন্তু এটার যত কিছু দরকার সেগুলো আমরা রাষ্ট্র থেকে দিব। তোমাদেরকে সেখান রাষ্ট্র থেকে প্রোভাইড করা হবে। টাকা-পয়সা দেয়া হবে, চিকিৎসা দেয়া হবে, সুযোগ-সুবিধা দেয়া হবে। তোমাদের বাচ্চার যে জামা-কাপড় লাগে সেগুলো দেয়া হবে। এই ক্ষেত্রে রাষ্ট্র সামনে চলে আসতে হবে। রাষ্ট্র আইসা সেই দায়িত্বটা নিতে হবে। যদি এটা ছোট বাচ্চা-কাচ্চা যদি এটা কইরা ফেলায়, এখন ওরা তো ভুল করে ফেলছে, এখন কি করার আছে? রাষ্ট্র এখানে এসে দায়িত্ব নিবে। আচ্ছা, আচ্ছা। ভালো তো এই জিনিসটা ভালো অবশ্যই। পজিটিভ। ঠিক আছে? সম্রাট ভাই আর কি কিছু বলার আছে আপনার? নাইলে আপনাকে বিদায় জানাই আমরা। আরেকটা জিনিস আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনি তো এখন জার্মানিতে আছেন ভাই। আপনি দেশে থেকে যাওয়ার পরে জার্মানি যাওয়ার পরে কি আর দেশে কি গেছিলেন একবারও নাকি যান নাই? হ্যাঁ, একবার আসছিলাম। ও আর আচ্ছা জার্মানিতে যে ধরেন আপনি যে আছেন ওইখানে তো অনেক মুমিনও থাকে, তাই না? তো এই মুসলিম থাকে এখানে আপনার মুমিন আশেপাশে আমাকে হয়তো থাকে। আমাকে আমার দিকে তাকাইতে পারবে না। কারণ এখানে আমার মানে প্রোটেকশন আছে। সরকার থেকে প্রোটেকশন আছে। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা তাকাইলেও তো বাট আপনি তো বাইরে যান তো বাইরে গেলেও তো আপনার তো সাথে তো আর সবসময় প্রোটেকশন থাকে না। না, সেক্ষেত্রে? না। সবসময় প্রোটেকশন থাকবে মানে থাকে যে সেরকম সেটা আমি বলি নাই। কিন্তু আমি বলছি যে এক ধরনের প্রোটেকশন আছে সেটা সবকিছু তো আপনাকে বলা যাবে না ভাই। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে সমস্যা নেই। বলার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা এটুকুই আরকি। এটুকুই বলার ছিল। ভালো থাকেন তাহলে সম্রাট সাহেব। আপনাকে বিদায় জানাই তাহলে। ওকে ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে। তাহলে ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? এর আগে এটা বলেন ভাই, আপনি দেশে আসছেন কবে? আমার জ্বালাইলেন না কেন? না, না আমি এই কি আপনার সকল মানুষ? যেই বছর গেছিলাম সেই বছরই আবার ফেরত আসছিলাম। তারপরে আর আসিনি। ওই ১ম ও বছর ও আচ্ছা 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 আচ্ছা। তখন তো আপনি লাইভটা শুরু করেনি, তখন তো না যোগাযোগ নেই ভাই। ২০১৪ সালে আচ্ছা তখন তো আচ্ছা আপনাদের কারো সাথে আচ্ছা ভাই, পরিচয় হয় নাই। আপনি আসবেন ভাই, বা আবার কামাই তো ডলার মোলা নিয়ে আসবেন না ইহুদি নাসার থেকে, যে গেল্ড গুলো ওইখান থেকে আপনাদের জানাই তো গেল্ড সব গেল শ্যাকলস সব গেল আপনাকে শ্যাকলস। দিয়ে দেওয়া হয়েছে। সব গেল না না, আপনাকে পাই নাই ভাই, এই দুর্নীতি মানবো না, একটা সমন্বয় হয়ে যাবে কিন্তু। এখন টাকা ইকবাল পয়সা সব নিয়া এখন আপনি ইকবাল ভাই অমিত ভাইকে ডাক দিয়ে একটা কিন্তু সমন্বয় করে ফেলাবো আসিফ ভাই। এমনকি আমি তো যতদূর জানি আমার টাকাও আপনি কয়েকবার তুইলা নিয়া খায় ফেলছেন। এটা তো মামলা আন্তর্জাতিক আদালত। চিন্তা করেন, সমন্বয় হয়ে যাবে কিন্তু আসিফ ভাই, এই ধরনের দুর্নীতি করলে একদম। এই তো কি অবস্থা আসিফ ভাই? এই তো ভাই আছি কোনরকম খুবই ব্যস্ত অফিসের কাজে খুবই ব্যস্ত থাকি। অল্প সময় পাই। এই আরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল্ডই তো বলে নাকি আসিফে, জার্মানিতে টাকা টাকা তো বার্গেট বলে। মানে ক্যাশ আচ্ছা টাকা।
পোলাবেন শিখাইতেছে ইউরো ডলার। আরে বাবা রে বাবা, 2 দিনের বই নাকি? তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে মানে কোন টাকা এই যে ক্যাশ টাকা এখানে ব্যবহৃত হয় খুবই কম। এখানে সবকিছুই বেশিরভাগ কার্ডে চলে। পুরা ইউরোপেই সবকিছু কার্ডে চলে। হ্যাঁ, ভাই কত জায়গায় দেশের বাইরে সব জায়গায় অলমোস্ট যে কয়টা জায়গা যাওয়ার ইয়ে হইছে, সুযোগ সুবিধা হইছে, সব জায়গায় দেখলাম একেবারে সুন্দর সব অ্যাপে, হুম, হুম। কার্ড অ্যাপ খুব সুন্দর মতো চলে যায়। এটাই ভালো। এই যে মানে ক্যাশ টাকার ভিতরে যে ময়লা থাকে ভাই, যে বাংলাদেশের যে মনে করেন হুম, হুম, হুম। রিকশাওয়ালারা না এই যে লুঙ্গির ভিতরে টাকা রাখে বুঝছেন? ওগুলা না খুবই মানে মানে ওই টাকা আবার আপনি যখন নিবেন আপনার খুবই খারাপ লাগবে যে এটা কোথায় না কোথায় লুকায় রাখছিল সে ঘাম-টাম, ঘামের গন্ধ-টন্ধ আলা টাকা-টুকা এগুলা আপনি নিবেন। এরা মানে খুবই হয়ে যায় তখন। যে আসিফ ভাইয়ের ভিতর থেকে যে অমানবিকতাগুলো ঠপ ঠপ করে বের আসে, মুমিনরা রেকর্ড করে রাখেন কিভাবে অপমান করলো আসিফ ভাই রিক্সা চালকদেরকে। এটা তো ভাই নিজের খুবই নিজের নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা রিক্সা চালকদেরকে অপমান করলেন আসিফ মহিউদ্দিন। তাই বলে কি এইটাই তো কন্টেন্ট, এটাই তো তাই বলে কন্টেন্ট। কি তাই বলে কি মুমিনরা কি ওই গন্ধ শোকে? বগলের গন্ধ শোকে এই রিকশাওয়ালাদের বলেন? I don't know, মুমিনরা কি করে কে জানে ভাই। মানে মানে সম্মান দিতে গিয়ে মনে করেন রিকশাওয়ালাকে সম্মান জানাবো। তাহলে একটু তার বগলের গন্ধটা শুকে আসি। ও বাই দ্য ওয়ে আসিফ ভাই, মানে রিসেন্টলি তো ঢাকার মধ্যে শুনলাম হইছে রিক্সাওয়ালাদের সাথে গ্যাঞ্জাম হইছে আর কি। অটো রিক্সা চালক এবং আর্মি এবং ছাত্রদের মধ্যে গ্যাঞ্জাম হইছে। অটো রিক্সা চলতে দিবে না ওটা নিয়ে আর কি। তো বাট আমার মনে হয় বাংলাদেশে কিছু ক্ষেত্রে অটো রিক্সা চালানোর দেওয়া উচিত। বাংলাদেশের যে ওয়েদার ভাই, আহ, একজন ওইরকম পায়ে ঠেলা, তারপর খারাপই লাগে আসবে। ধরেন একটা রিক্সা যখন উঠবেন যে একজন আপনাকে পায়ে ঠেলে নিয়ে যেতেছে, এই আতিক প্রথা, আহ, হ্যাঁ, এটাও তো বাংলাদেশে দেখতে খারাপ। রিক্সাটা তো আসলে বন্ধই করে দেওয়া উচিত। এইভাবে মানে একটা মানুষ এভাবে টাইনা নিয়ে যাচ্ছে। মানে এটা তো অনেক মানে অমানবিক পরিশ্রম ভাই। এটা রিক্সা চালানোটা তো আমি কয়েকদিন রিক্সা চালাইছিলাম বুঝছেন? মানে রিক্সা ইনকাম করার জন্য না। মানে হচ্ছে গিয়ে রিক্শাওয়ালারে বসায় রাইখা তখন আপনি কোথায় টাকা রাখতেন বলেন? কোথায় রাখতেন, হ্যাঁ? রিক্সাওয়ালারে বলেন। বসায় রিক্সাওয়ালারে বলছি যে, "আপনি বসেন, আমি একটু রিক্সাটা চালাই।" আমি চালায় দেখছি ভাই মানে কঠিন ব্যথা লাগে ভাই। পায়ে ওই যে হাঁটুর এই জায়গাগুলা। যদিও আমার প্র্যাকটিস নাই দেখে হইতে পারে। প্র্যাকটিস না থাকার কারণে আমার এইগুলা এত ব্যথা করছে। কিন্তু না ভাই, আসলে ব্যথা করে। আমিও তো ভ্যান চালাইছি। আমি ধরেন যে বস্তা আছে না, হচ্ছে সিমেন্টের বস্তা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য রিক্সা চালাইছিলাম। তাও আবার গ্রামের বাড়িতে, উঁচা নিচা রাস্তায়। ভাই প্রচুর প্রচুর পরিশ্রম হয়, কম না ভাই। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপক পরিশ্রম এটা। তারপরে আমি একদিন চালায় আমার ২ দিন রাতে ঘুমাইতে পারিনি পায়ের ব্যথায়, বুঝছেন? পরে আমি তো তখন আমি বুঝলাম যে এরা কি পরিমাণে অমানবিক পরিশ্রমটা করে। তাইলে এই যে এগুলা ইলেকট্রিক রিক্শাতে কনভার্ট করে না কেন? মানে রিক্শাগুলারে? ওই ঝামেলা আছে কি, ইলেকট্রিক রিক্সাগুলো ভাই ব্রেক ট্রেক দেওয়া এবং অ্যাক্সিডেন্ট বেশি হয় আর কি। যেটা শুনলাম অ্যাক্সিডেন্ট, বা এরা খুব বেপরোয়াভাবে চালায় এবং অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এবং আসলে এটাও সত্য ভাই, বেপরোয়াভাবে চলা এটাও সত্য, অ্যাক্সিডেন্ট বেশি হয় এটাও সত্য, ব্রেক ঠিক মতো কাজ করে না এটাও সত্য। মানে অটো রিক্সা ব্যান করার পিছনে লেজিট কারণ আছে আসলে। আপনার যত হয় জানের পড়তে তো কোনো কিছু যেতে পারবে না, রাইট ভাই? ওটা আর কি জানের পড়তে চলে যায়। তো কিন্তু আমারে যদি মানে মনে করেন আমারে প্রধান উপদেষ্টা করে দিলেন, বুঝছেন? তাইলে কিন্তু আমি ফার্স্ট এ যে কামটা করতাম, বাসার কাজের লোক রাখা এবং রিক্শাওয়ালা এদেরকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিতাম। হ্যাঁ? এরপরে যা তোরা করগা, ম চিল্লাচিল্লি করে মরগা। আমি এই ২ টা নিষিদ্ধ করে দিতাম। এই ২ টা কেউ করতে পারবে না। যারা এই কাজগুলা করে তাদেরকে আমি হয়তো অন্য আরেকটা কাজে রিক্রুট করে দিতাম। কিন্তু এই কাজে আমি কাউকে থাকতে দিতাম না। কারণ এই কাজগুলা হচ্ছে একেবারে মানে টোটালি একটা অমানবিক কাজ। বাসার কাজের লোক আর এই যে মানে বাসার কাজের লোক কেন থাকবে? মানে তুই যদি প্রতিবন্ধী হস তাইলে তো একটা কথা আছে। কিন্তু তোর মানে হাত পা চলে, তুই বাসায় আবার কাজের লোক লাগবে কেন? কাজের আবার লোক কি? এগুলা কেমন কথা? এগুলা আমি তাইলে ভাই আমার আমার ঘরে কাজ করে দিবে কে, রান্না করে দিবে কে ভাই? মানে আপনার ঘরে আবার হ্যাঁ, অন্য কে করে দিবে? অন্য আবার কে? আপনার ঘরে আজীব আবার কথা। অন্য কে? আমার ঘর মুছে দিবে কে, ঘর ঝাড়ু দিয়ে দিবে কে? আজীব কথা ভাই। কথা কিসের ভাই। আপনার ঘরে আবার কি করবে এটা? আচ্ছা, যে না এগুলা বুঝি না। মানে এগুলা মানে কিভাবে সম্ভব? এখানে আমি ইউরোপে দেখছি যে মানে মিলিয়নিয়ার অনেক কোটি টাকা, হ্যাঁ? ঘরের মানে লন পরিষ্কার করতেছে, বইসা আসে মানে বাগান পরিষ্কার করতেছে, ঘাস কাটতেছে, এটা করতেছে, মানে ঘষে পরিষ্কার করতেছে। ওই বেটার হাতে অনেক সময় আছে, কোটি টাকা। এই যে হাতে তো সময় ভাই, আমাদের তো কোটি টাকা নেই, হাতে সময় নিতে আছে ভাই, আমরা তো বিজি মানুষ। কিন্তু ভাই মানে আমি কত বড় অফিসে গেছি, চাকরিও তো করছি। সেখানে দেখছি আমাদের যে মানে সবচাইতে বড় বসরা নিজেরা গিয়ে কফি-টফি বানায় খাইতেছে। জীবনে কোনদিন দেখলাম না যে একজন সেক্রেটারি পিয়ন আছে অফিসে যে আইসা চা এনে দিতেছে একটু ঘন্টা ১ ঘন্টা পর চা এনে দিতেছে সবাইরে। এগুলা মানে অদ্ভুত দেশ, অদ্ভুত দুনিয়া। হ্যাঁ? মানে এগুলা কি? কেন এগুলা আরে ভাই, বাংলাদেশে আপনি পিয়নের কাজ দেখেন, বাংলাদেশের অফিসের মধ্যে সবচেয়ে যদি এসেনশিয়াল কেউ থাকে সেটা হচ্ছে পিয়ন। ওইখানকার কোন একটা অফিসার না আসুক, ম্যানেজার না আসুক, সেদিন সুন্দর মতো চলবে বা অফিস চলবে, কোনো সমস্যা নেই। বাট যদি না আসে, বাট যদি আপনার ওই যে এই পিয়নটা না পিয়নরা না আসে? আসে, তাহলে ভাই অফিস চলবেই না। ট্রাস্ট মি, অফিস চলবে না। মাল্টিপল কাজ করানো হবে পিয়নদের, মাল্টিপল কাজ এবং আহ, মানে
খুব খাটানো হয়, মানে সব ধরনের কাজে, মানে মনে করেন ফটোকপি থেকে শুরু করে এই জিনিস আনা সেই জিনিস আনা, বা তারপর হচ্ছে গিয়ে আপনার বায়ের থেকে বায়ের সাথে আলাদা একটা ডিল করানো থেকে শুরু করে বহু কাজ পিওর, এবং আপনার ফাইল টাইল কই আছে, সবকিছু কই আছে, এগুলো দো ম্যানেজার থাকে, বাট সব আলটিমেটলি জানবে পিওনই। তারপরে ইসের হিস্ট্রি, অফিসের হিস্ট্রি সবচেয়ে ভালো পিওনরাই জানবে। পার্টিকুলার যে পিওন অফিস চালায়, সেই পিওন যদি না আসে, অফিসের একেবারে সেদিন মনে করেন কোনো কাজই নেই। হুম, এবং ইউরোপের আমেরিকাতে এটা না। ইউরোপে কিন্তু আপনার প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। আমেরিকাতে আপনার যেকোনো জায়গাতে, আমেরিকা অনেক বড় দেশ তো, সেখানে আপনার গাড়ি ড্রাইভ করতেই হবে আপনার। কিন্তু আ ইউরোপের সিস্টেমটা হচ্ছে আপনার রাস্তায় নামলেই আপনার অনেকখানি দূর হাইটা যাইতেই হবে। প্রতিটা দিন আমাদের চিন্তা অনেকখানি করেন হাঁটা। সেখানে যদি একজন রিক্সাওয়ালা থাকতো, আপনার হাঁটাও ইয়ে হয়ে যেত, এবং আপনার কষ্ট কম হতো, তার একটা ইনকাম হয়ে যেত। এটাই আমার আত্মীয়স্বজনরা যখন আসে, তারা তো এই ইয়া নিয়ে আসে যে বাসা থেকে নাইমেই একটা রিক্সা নিয়া দোকানে চলে যাবে। এটা তো এখানে নাই। এটা তো মানে ১.৫ কিলোমিটার হাইটা যেতে হবে, আবার ১.৫ কিলোমিটার হাইটা ফেরত আসতে হবে। তো এটা তো এখানে ট্রু, খুব ট্রু আসিফ ভাই, দেখেন এরা কিন্তু চাইলেই পারে যে একটা রিক্সা, মানে ইঞ্জিনে চালিত কোনো একটা জিনিস, বা হচ্ছে আপনার ওই ইলেকট্রিসিটি চালিত কোনো একটা অটো রিক্সার মতো কিছু একটা রাখতেই পারে, বাট আই থিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা করা হয় না ইনভারমেন্টাল ফ্যাক্টরটাকে মাথায় রেখে আর কি। এবং উল্টা দিকে ইয়ে করেন ভাই, ইনভারমেন্টাল ফ্যাক্টরে সবচেয়ে বেশি সাফার করতেছে কিন্তু আমাদের দেশ, মানে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশকে তো স্যান্ডউইচ কান্ট্রি বলা হয়, আপনি জানেন। একদিক দিয়ে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আর উপর দিকে হচ্ছে হিমালয়স। ওইখান থেকে উপর থেকে হচ্ছে আপনার বৃষ্টির পানি ইয়ে হয়ে আসবে, আর একটা নিচে থেকে হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সি লেভেল রাইজ আপ হচ্ছে। এইখানে বাংলাদেশ একেবারে স্যান্ডউইচ কান্ট্রি, বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটাও খারাপ। দিল্লিটা তো দেখলাম ভাই একেবারে চরম সীমানা পার করে ফেলাইছে। বাংলাদেশটাও খুব ভালো এরকম না, বাংলাদেশটাও খারাপ। তো এই স্যান্ডউইচ কান্ট্রিতে আমরাই সবচেয়ে বেশি সাফার করতেছি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য, এবং আমাদেরই কোনো ইনিশিয়েটিভ নাই, আমাদেরই কোনো কনসার্নই নেই। কিন্তু যেই দেশের কনসার্ন কম হওয়া দরকার, ধরেন ইউরোপের যেখানে হচ্ছে শীত প্রধান দেশগুলো, যেখানে কনসার্নটা কম হলেও তাদের সমস্যা কম হওয়ার কথা, সেখানে ইয়েটা বেশি। ধরেন গ্লোবাল ওয়ার্মিং যখন রাইজ আপ করবে, গ্লোবাল ওয়ার্মিং যখন আরো বাড়তে থাকবে, তখন কিন্তু আমাদের এই কান্ট্রিগুলোতে আপনি সার্ভাইভ করতে পারবেন না। উষ্ণ প্রধান দেশগুলো এখানে মোটেও সার্ভাইভ করতে পারবে না। আপনাকে মাইগ্রেট করে ইউরোপে যেতে হবে। তারাই ইনিশিয়েটিভ নিতেছে, তারা যেন ভালো থাকে, আর আমরা যারা মাইগ্রেট করতে বাধ্য হবো, তাদের আমাদের অবস্থার টেনশন নাই। আমাদের কোনো টেনশন নেই। হ্যাঁ, ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা দেখি মুমিন অনেক মানে ব্যাকস্টেজ অনেক ভর্তি হয়ে গেছে। আমি তাহলে দেখি শিওর, 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 ভাই, শিওর। ১ম এ